দর্শক বন্ধু, আমরা শরীরের যে সমস্ত অঙ্গ নিয়ে একটু বেশি চিন্তা করি কিংবা যে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমরা একটু বেশি কনসার্ন, যেটা নিয়ে আমাদের উদ্বেগ সবসময় থাকে, এবং অনেক ছোট বয়স থেকে অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স অবধি মানুষ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেই রোগে আক্রান্ত হয়ে থাকে সেটা হচ্ছে হার্টের অসুখ। হার্টটাকে কি করে আমরা ভালো রাখবো এবং এই হার্টের যত্ন কি করে আমরা নেব, সে বিষয়ে তো আমরা আলোচনা করবই। একে একে বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আসবো। আপনারা সঙ্গে থাকুন আমাদের, এবং ভিডিওটির শেষ অবধি থাকুন, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। অনেক উপকারী, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে, অনেক পরামর্শ আপনাদের জন্য থাকবে। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন আলোচনা আমরা এই চ্যানেলে করে থাকি আপনাদের জন্য। তাহলে আসুন আজকে আমরা জানবো যে হার্ট ভালো রাখতে কি করব, কি করব না সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আসবে। আপনাদেরও অনেক প্রশ্ন আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিখ্যাত চিকিৎসক, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডক্টর সমিত আচার্য। স্যার, স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার। প্রথমে আমি জানাই ধন্যবাদ চ্যানেলকে আমাকে ইন্টারভিউতে ডাকার জন্যে। আমি কলকাতা শহরে প্র্যাকটিস করছি বিগত 30 বছর ধরে। আমি এখন বর্তমানে মণিপাল হসপিটাল মুকুন্দপুর, ডিসান হসপিটাল এই সঙ্গে যুক্ত আছি। আমি চেম্বার করি সন্তোষপুর, কলকাতা 75। সেখানে আমার পার্সোনাল চেম্বার আছে, আমি সেখানে রোজই অ্যাভেলেবল। ডাক্তারবাবু, প্রথমে যে প্রশ্নটা আমাদের দর্শক বন্ধুরা বিভিন্ন সময় করে থাকেন যে আমরা একজন সাধারণ মানুষ হিসেবে কি করে বুঝবো যে আমার হার্ট ভালো আছে কিনা? হার্ট নিয়ে আমাদের অনেকেরই প্রশ্ন থাকে, আমার হার্ট ঠিক আছে কিনা, আমার হার্টে কোনো গন্ডগোল শুরু হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন সকলের মনে আসে। কিন্তু সেটা সচেতন থাকা খুব জরুরি দরকার। এটা নিয়ে ওভার থিঙ্কিং বা মন খারাপ করার কোনো দরকার নেই। এবার হার্ট সংক্রান্ত যে বিভিন্ন রোগ হয় সেটা অনেক কারণে হয়। প্রথম কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট। এবার দেখা যাচ্ছে কি, ভারতে অল অফ এ সাডেন অনেক প্রাচুর্য এসে গেছে, অনেকের হাতে অনেক টাকা পয়সা এসে গেছে, যার ফলে লোকে নানান রকম জিনিস খেতে আরম্ভ করে। ফর এক্সাম্পল, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। স্বাস্থ্য ভালো করার জন্যে সকলে মাখন, ঘি, মাংস ইত্যাদি অনেক কিছু খায়। কেন? তারা স্বাস্থ্য ভালো করতে চায়। একটা ছোট বাচ্চাকে যদি এই সমস্ত জিনিস খাওয়ানো যায়, তার গ্রোথের জন্য সেটা খুব উপকারী। কিন্তু একটা বয়সের পর এই সমস্ত জিনিস যদি অধিক মাত্রায় শরীরের ভেতর যায়, সেটা উপকারের চেয়ে অপকার করে বেশি। এই জিনিসগুলি শরীরের মধ্যে ডিপোজিট হতে থাকে, শরীরের মধ্যে জমতে থাকে। কাজেই এই যে করোনারি আর্টারি ডিজিজ বা এই হার্টের নানান রকম রোগের যে সৃষ্টি শুরু হয়, সেটা কিন্তু অল্প বয়স থেকে শুরু হয়। 25-30 বছর বয়স থেকে এই সমস্ত জিনিসের শুরুটা আমরা দেখতে পাই, এবং সেটা গিয়ে প্রকট হয় 40-45 বছর পরে বয়সে। যার ফলে কি হয়, এই যে এই পিরিয়ডটা লোকে বুঝতে পারে না, তারা খুব আরামসে খেয়ে যায়, নানান রকম জিনিস খায়, লাইফ এনজয় করে। কিন্তু তার পরিণামটা আসে হচ্ছে 40-45-50 বছর বয়সে, যখন সে মধ্য বয়স রিচ করছে, সেই বয়সে গিয়ে তার সমস্ত ব্যাধি শুরু হয়। তো এই জিনিসগুলি আমরা যদি শুরুর থেকে সতর্ক থাকি, তাহলে এই জিনিসগুলি আমরা আটকাতে পারি। সতর্কতা আমাদের কিভাবে করতে হবে? কতগুলি জিনিস অধিক মাত্রায় খেলে শরীরের পক্ষে ক্ষতিকারক। যেমন ধরুন মাখন, ঘি, পাঁঠার মাংস, মাংস, ফ্যাটি ফুড, ফাস্ট ফুড, এই সমস্ত জিনিস শরীরের মধ্যে মেদ জমাতে শুরু করে। সেই মেদ শরীরের মধ্যে শুধু জমে না, শরীরের ওজন শুধু বাড়ায় না, সেটা নানান অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে জমা হতে আরম্ভ করে। তার মধ্যে হচ্ছে লিভার একটা জিনিস যেখানে জমে। ফ্যাটি লিভার বলে একটা জিনিস আজকাল সবার মধ্যেই পাওয়া যায়। কিন্তু তার চেয়ে বড় ক্ষতিকারক হয় যখন এই মেদ আমাদের
মেদ বা কোলেস্টেরল আমাদের আর্টারিতে জমতে আরম্ভ করে, মানে শিরাতে জমতে আরম্ভ করে। আর্টারিতে যখন জমতে আরম্ভ করে তখন আর্টারির যে ক্যালিবার, দ্য ডায়ামিটার, সেটা সরু হয়ে যায়, যার ফলে তার মধ্যে দিয়ে যে রক্ত চলাচল সেটা কমতে আরম্ভ করে, এবং সেই রক্ত চলাচল কমতে আরম্ভ করার সাথে সাথে হার্টের নানান রকম ব্যাধি সৃষ্টি হয়। এছাড়া মানুষের আরেকটা জিনিস যেটা হয়, এর ফলে ওজন গেইন করার জন্য তাদের ডায়াবেটিস ডেভেলপ করে, তাদের হাইপারটেনশন ডেভেলপ করে। এই জিনিসগুলি আবার মানুষের শরীরে সাইড এফেক্ট করে এই মেদ জমার সাথে সাথে। এইবার আমাদের হার্ট ভালো আছে কিনা সেটা বোঝার জন্যে আমি যেটা পরামর্শ দেব, 25-30 বছর বয়স থেকে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনটা রাখতে হবে, এবং ওই বয়সে হয়তো কোনো পরীক্ষা নিরীক্ষা করে কিছু হয়তো পাওয়া যাবে না, কিন্তু 40-45 বছর বয়স থেকে কিছু পরীক্ষা নিরীক্ষা করলে পরে আমার মনে হয় আপনাদের এই হার্ট সংক্রান্ত যে ব্যাধি সেটা প্রিভেন্ট করার উপায় আছে। তার মধ্যে কি কি জিনিস আমি উল্লেখ করব, একটা হচ্ছে শরীরের কোলেস্টেরল লেভেল কি আছে, শরীরের কোলেস্টেরল কত আছে সেটা আমরা ব্লাড টেস্ট করলে পরে জানতে পারি। 40-45 বছর বয়সে আরেকটা জিনিস যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ইসিজি। ইসিজি করলে পরে দেখা যেতে পারে যে হার্টের যে ট্রেসিং সেটা ঠিকঠাক আছে। আরেকটা যেটা করা যেতে পারে ইকোকার্ডিওগ্রাফি, সেটা করলে পরেও আমরা ধরতে পারি যে হার্ট ঠিক আছে কি না। এই কটা জিনিস আমার মনে হয় করলে পরে, এগুলি হচ্ছে বেসিক ইনভেস্টিগেশন, এগুলি করলে পরে ধরা যেতে পারে হার্ট কি আপনার ইনভলভ হয়েছে এই মুহূর্তে কি না। আরেকটা জিনিস যেটা আমরা দেখে থাকি যে 40-45 বছর বয়সে অনেকের ডায়াবেটিস, হাইপারটেনশন এই ধরনের রোগ শুরু হয়ে যায়। তো মাঝে মাঝে ব্লাড প্রেশার চেক, মেডিকেল চেক আপ এগুলি করলেও অনেক উপকারিতা আছে। কোলেস্টেরল সংক্রান্ত যে টেস্ট আমরা যেটা করি সেটা বলি লিপিড প্রোফাইল। আইডিয়ালি এটা ফাস্টিং স্টেজে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা ফাস্টিং এর পর করা উচিত। অনেক সময় খালি পেটে না থাকলেও কোলেস্টেরল টেস্ট করা যায়। এবার কোলেস্টেরল টেস্টের মধ্যে যদি দেখা যায় যে কোলেস্টেরল লেভেল 250 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি থাকে, তাহলে সেটা ক্ষতিকারক অবশ্যই। কিন্তু যদি কারোর ধরুন যে রিস্ক ফ্যাক্টর আছে, তার মানে হচ্ছে কারোর হয়তো ডায়াবেটিস আছে, কারোর হয়তো ব্লাড সুগার বেশি আছে, কারোর হয়তো হাইপারটেনশন আছে, কারোর হয়তো ফ্যামিলি হিস্ট্রি আছে, কারোর হয়তো আগের থেকেই অ্যাঞ্জাইনা আছে, এই ধরনের পেশেন্টের কিন্তু 250 লেভেলটা অনেক বেশি। তো এ ধরনের পেশেন্টদের লেভেল 180-র মধ্যে রাখা উচিত। এবার আপনি যে প্রশ্ন করলেন বিভিন্ন রকমের যে কোলেস্টেরল আছে, এলডিএল কোলেস্টেরলটা হচ্ছে হার্ট ডিজিজের মেইন রিস্ক ফ্যাক্টর। এবার এলডিএল কোলেস্টেরল সাধারণত যদি হার্ট ডিজিজ শুরু হয়ে গিয়ে থাকে 70-র উপরে উঠতে দেওয়া একদম উচিত না, 70-র মধ্যে রাখা উচিত। কিন্তু কারোর যদি হার্ট ডিজিজ না থাকে, সে একটা নর্মাল লোক, তাদের আপ টু 100 অ্যালাউ করা যায়। আরেকটা জিনিস এর মধ্যে দেখা যায় সেটা হচ্ছে নন এইচডিএল কোলেস্টেরল। নন এইচডিএল কোলেস্টেরল লেভেলটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, রিপোর্টের মধ্যে এটা দেখা যায়। নন এইচডিএল কোলেস্টেরল 100-এর উপর একদমই যেতে দেওয়া উচিত না, তাতে তার রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়। বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে দেখতে হবে যে আপনার শরীরে রিস্ক হার্ট ডিজিজের কতটা আছে, কতটা রিস্ক আপনার নেই। এইবার আপনার দিক থেকে আপনার চেষ্টা করে যেতে হবে যে হার্ট ডিজিজের যে রিস্ক ফ্যাক্টরটা সবচেয়ে কমিয়ে রাখা। এবার হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টরটা কমিয়ে রাখার জন্যে আপনি যেটা মনিটর করতে পারেন সেটা হচ্ছে এলডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল। এলডিএল কোলেস্টেরল 70-র উপরে গেলে পরে একটু রিস্ক থেকে যায়, 70-র মধ্যে রাখা উচিত। টোটাল কোলেস্টেরল 200-এর মধ্যে রাখা উচিত। নন এইচডিএল কোলেস্টেরল 100-এর উপর একদম না। এবার ট্রাইগ্লিসারাইডটা হচ্ছে একটা জিনিস যেটা আগে রিস্ক ফ্যাক্টর ধরা হতো না, কিন্তু এখন ট্রাইগ্লিসারাইডটাও রিস্ক ফ্যাক্টর ধরা হয়। ট্রাইগ্লিসারাইডের সঙ্গে মেইন যেটা রিস্ক থাকে সেটা হচ্ছে
ফ্যাটি লিভার হচ্ছে একটা মেটাবলিক সিনড্রোমের পার্ট, এবং মেটাবলিক সিনড্রোম থাকলে পরে সেটাও আবার হার্ট ডিজিজকে প্রিডিসপোজ করে, হার্ট ডিজিজ হতে সাহায্য করে। সেই জন্য ট্রাইগ্লিসারাইড লেভেলটাকেও ধরে রাখতে হবে 170-এর মধ্যে। এটা হচ্ছে আইডিয়াল রেকমেন্ডেশন, কিন্তু এটা অ্যাচিভ করতে গেলে অনেক কঠোর নিয়ম করে, খাদ্য খাবারের নিয়ম করে চলতে হবে, যেটা অনেকে পছন্দ নাও করতে পারে, কিন্তু এটা করা উচিত। এবং স্বাস্থ্যকর খাওয়া খেলে পরে এটা মেনটেন করা যায়। এই যে হার্টের যে অসুখগুলো হচ্ছে সেগুলোর মূল কারণগুলো কি? মানে সেটা কি শুধুমাত্রই জীবনযাপন পদ্ধতির জন্য হচ্ছে, নাকি অন্যান্য আনুষঙ্গিক কিছু কারণ, হেরিডিটির ব্যাপার আছে? এবং মূলত প্রাথমিকভাবে কি কি সমস্যা শুরু হয়, প্রাথমিক স্টেজে কি কি সমস্যা শুরু হয় যেটা গোড়াতেই ধরে ফেলতে পারলে আমরা মনে করতে পারবো যে হার্টের বড় অসুখ এড়ানো যেতে পারে? লাইফস্টাইলটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। লাইফস্টাইলটা মেনটেন করলে পরে অনেক ক্ষেত্রে দেখেছি আমি হার্ট ডিজিজ প্রিভেন্ট করা যায়। ফর এক্সাম্পল, স্মোকিং একটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্মোকিং অনেকে শুরু থেকে, হয়তো শুরুর এজে, হয়তো 20 বছর 25 বছর বয়সে ও শুরু করলো, এবং 40 বছর বয়সে গিয়ে সে ছেড়ে দিল। তা আমি অনেক সময় পেশেন্টদের জিজ্ঞেস করি, আপনি 40 বছর বয়সে কেন ছাড়লেন? আপনি তো কন্টিনিউ করতে পারতেন। কিন্তু আমি জিজ্ঞেস করে বেশিরভাগ ক্ষেত্রে জানতে পারি, ওদের মনে একটা সংশয় হয় যে আমি যে সিগারেট স্মোকিং করছি, শরীরের ক্ষতি করছি, এবং এখন এটা স্টপ করলে হয়তো জিনিসটা আটকানো যেতে পারে। ঠিক কথা, জিনিসটা আটকানো যেতে পারে। কাজেই স্মোকিংটা অ্যাট এনি স্টেজ স্টপ করা উচিত। স্মোকিংটা হচ্ছে সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। এইবার এর সঙ্গে অ্যাড করে হচ্ছে কোলেস্টেরল, জীবনযাত্রা। এবার জীবনযাত্রার মধ্যে আরেকটা জিনিস আমি এখানে আনতে চাই, সেটা হচ্ছে এক্সারসাইজ, ডেইলি এক্সারসাইজ। ডেইলি এক্সারসাইজের মধ্যে দেখা যাচ্ছে আজকালকার, সাধারণত যে আমরা এত ফ্লারিশিং ইকোনমি হচ্ছে, আমাদের প্রাচুর্য এসে গেছে, কেউ হাঁটতে চায় না, কেউ শারীরিক কাজ করতে চায় না। যার ফলে কি হয়, এক্সারসাইজ না থাকার জন্য শরীরের যে সার্কুলেশন সেটা সীমিত হয়ে যায়। এক্সারসাইজ করলে পরে সেই সার্কুলেশনটা খুব অ্যাগ্রেসিভলি হয়, হার্টটাকে অ্যাক্টিভ থাকে। তো এক্সারসাইজটা ইম্পর্ট্যান্ট। এবার এক্সারসাইজ বলতে লোকে নানান রকম জিনিস মনে করে। আমি সকালবেলা উঠে হাঁটি, সকালবেলার ফ্রেশ এয়ারে হাঁটি, আমি তো এক্সারসাইজ করি, কিন্তু সেই এক্সারসাইজটা হয়তো তার এফেক্টিভ হচ্ছে না। তো এক্সারসাইজের মানে হচ্ছে আপনাকে আধ ঘন্টার থেকে 45 মিনিটস হাঁটতে হবে, বা এমন একটা এক্সারসাইজ করতে হবে যেটাতে আপনার ঘাম ঝরছে, সোয়েটিং, সোয়েটিং হতে হবে, আপনার ব্রিদিংটা অ্যাগ্রেসিভ হতে হবে, ব্রিদিংটা খুব ঘন ঘন হতে হবে, এবং আপনার শরীরে ক্লান্তি আসবে এটা করার পর। এরকম জিনিস করলে পরে আপনার ওইটা এক্সারসাইজ এফেক্টিভ। তা না হলে এক্সারসাইজ জাস্ট হাওয়াতে ঘুরলে পরে, মানে আমি পায়চারি করছি, হাওয়াতে পায়চারি করছি, ছাদে পায়চারি করছি, ওগুলিতে কোনো এফেক্টিভ এক্সারসাইজ হয় না। সেই এক্সারসাইজ আপনাকে সপ্তাহে অন্তত 5 দিন করতে হবে, 5 days in a week, 45 মিনিটস, হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস এক্সারসাইজ, যেটাতে ঘাম ঝরছে, শ্বাস বেড়ে যাচ্ছে, আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে। এরকম ধরনের এক্সারসাইজ করলে পরে আপনার এফেক্টিভ হবে, হার্টের সার্কুলেশন বাড়বে, আপনার যে হার্টের স্বাস্থ্য আরো বেটার হবে। তো আমি যেটা বললাম, স্মোকিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, খাদ্য খাবারের কথা আমি বলেছি, এক্সারসাইজের কথা একটা বলেছি। এছাড়া কতগুলি জিনিস আছে আমাদের, যেগুলি আমাদের কন্ট্রোলে নেই। ফর এক্সাম্পল, আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, আপনার যদি মা বাবা বা কারোর হার্ট ডিজিজ হয়ে থাকে, তাদের হয়তো অল্প বয়সেই বাইপাস হয়ে গেছে, আপনার কিন্তু রিস্ক ফ্যাক্টর হাই থেকে যাবে, কেননা সেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু চেঞ্জ করার উপায় আছে। আপনি কিভাবে চেঞ্জ করবেন? 1 নম্বর হচ্ছে আপনি হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন। তাছাড়া আপনাকে ইয়াং এজ থেকে রেগুলার ফলো আপে থাকতে হবে। রেগুলার ফলো আপ মানে ইসিজি, হার্ট টেস্ট, ইকো, টিএমটিও আপনি করতে পারেন, যেটা করে আপনি দেখতে পারেন যে আপনার হার্ট ঠিক আছে কিনা, আপনার হার্টে স্ট্রেস নেওয়ার ক্ষমতা আছে কিনা। এই জিনিসগুলি চেক করে করে আপনি
অল্প বয়স থেকে মানে 40 ইয়ার্স থেকে আপনি এটা স্টার্ট করবেন, যাতে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্ট ডিজিজ শুরু হলো কিনা। এছাড়া আরেকটা জিনিস দেখা যায় যে অনেক সময় স্ট্রেসফুল লাইফ, অনেকে স্ট্রেস নিয়ে কাজ করে, কম্পিটিটিভ লাইফ, তাদেরও হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় দেখা যায় যে ডিপ্রেশন, মন খারাপ, ডিপ্রেশন, নানান রকম ডিপ্রেশন, মানসিক চাপ, এগুলির জন্য হার্ট ডিজিজ শুরু হতে পারে। এছাড়া ডায়াবেটিস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটার জন্য হার্ট ডিজিজ শুরু হয়। হাইপারটেনশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটার জন্য হার্ট ডিজিজ শুরু হয়। তো এই সমস্ত জিনিস যখনই থাকবে তখন আপনাকে অল্প বয়স বলতে আমি মিন করি 40 ইয়ার্স, অল্প বয়স 40 ইয়ার্স থেকে আপনার সচেতন হতে হবে। সচেতন হয়ে হার্ট ডিজিজ আছে কিনা সেটার পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এখানে এই যে হাইপারটেনশনের কথা আপনি বলছেন, এটাও একটা গুরুতর সমস্যা। এই যে হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, এবং এটাকে নিয়ন্ত্রণের জন্য কি করা যায়? এবার উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, সেটা এখন অনেকের মধ্যেই দেখা যায়। সেটাও আবার অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থাকে, হয়তো মা বাবার ছিল, তার ইনহেরিট করেছে। স্ট্রেসফুল লাইফ, এমন তার প্রফেশন যে তার খুব স্ট্রেসে থাকতে হয়, টার্গেট অ্যাচিভ করতে হবে। অথবা তার সিডেন্টারি লাইফ, সে একদম হাঁটাচলা করে না, বসে বসে সব কাজ করে। ওবেসিটি, বেশি শরীরের ওজন, এই সমস্ত কতগুলি ফ্যাক্টর মিলে এগুলি প্রিডিসপোজ করে হাইপারটেনশন। এবার হাইপারটেনশন বলতে আমি কি মিন করি, একটা লোকের রক্তচাপ ম্যাক্সিমাম 140/80 এর মধ্যে থাকা উচিত। এবার 140/80 থেকে যখনই ওটা বেড়ে যায়, অনেকের সিমটম থাকে, অনেকের সিমটম থাকে না। যাদের সিমটম থাকে না তাদের ওটা ধরা পড়ে না, যাদের সিমটম থাকে তারা আগেই ডাক্তারের কাছে চলে আসে যে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আমি অস্বস্তি ফিল করছি, আমার শ্বাসকষ্ট হচ্ছে, দেখুন তো আমার কি অসুবিধা হচ্ছে। তো তখন ব্লাড প্রেশার ধরা পড়ে। তো কিন্তু যাদের ব্লাড প্রেশার ধরা পড়ে না, যাদের ব্লাড প্রেশার আছে অথচ তাদের কোনো সিমটম নেই, এই ধরনের পেশেন্টদের ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট, কেননা তারা হয়তো ব্লাড প্রেশার নিয়ে চলে যাচ্ছে বছরের পর বছর, তাদের বডিতে নানান রকম চেঞ্জ এসে যায়। হঠাৎ করে হয়তো দেখা গেল তার স্ট্রোক হয়ে গেছে, হঠাৎ করে দেখা গেল তার কিডনি খারাপ হয়ে গেছে। এরকম সব যে ব্লাড প্রেশার সংক্রান্ত যে কমপ্লিকেশন, সেগুলি দিয়ে অনেক সময় তাদের ধরা পড়ে। তো এই ধরনের পেশেন্ট একটু রিস্কি হয়, কারণ তাদের ডায়াগনোসিসটা অনেক লেটে হয়। যদি আগে ডায়াগনোসিস হয় তাহলে তাদের হয়তো ওই স্টেজ পৌঁছানোর আগেই ওদের ট্রিটমেন্ট করে আটকানো যেত। তো আমার যেটা মূল মন্ত্র সেটা হচ্ছে যে 40 বছর বয়সের থেকে বডির রেগুলার চেক আপ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 40 বছর বয়সের থেকে বডির রেগুলার চেক আপ বলতে আমি কি মনে করি, একজন ফিজিশিয়ানের কাছে গিয়ে তার বডি চেক আপ, তার ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, তার পালস ঠিক আছে কিনা, তার ওজন, বডি ওয়েট, বিএমআই কত আছে সেটা দেখা, তার ইসিজিতে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, তার ইকোতে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, এটা আমার মতে শুরু করে দেওয়া উচিত 40 বছর বয়স থেকে। যদি 40 বছর বয়স থেকে শুরু করে দেওয়া হয় তাহলে এদেরকে ফলো আপ করলে পরে যখনই এদের স্টার্ট হচ্ছে তখন থেকে আমরা এদেরকে প্রিভেন্টিভ মেজার দিতে পারি। যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তাদের ব্লাড প্রেশার কন্ট্রোলের ওষুধ দিতে পারি। যদি ওদের সুগার ধরা পড়ে, সুগারের যে অ্যাডভাইস আছে, নট নেসেসারিলি কি শুরু থেকেই তাদের ওষুধ খেতে হবে, ডায়েট কন্ট্রোল করলেও অনেক সময় সুগার ঠিক হয়ে যায়। এইরকম নানান রকম প্রক্রিয়া আছে যেটা ডাক্তারদের জানা আছে, যেটার মাধ্যমে একটা হেলদি লাইফস্টাইল, হেলদি লাইফ আপনারা লিড করতে পারবেন। ডাক্তারবাবু, এই যে যখন আমরা হার্টের অসুখের কথা বলি, তখন অধিকাংশ ক্ষেত্রেই উঠে আসে যেই নামটা প্রধান, সেটা হচ্ছে কোলেস্টেরল। এই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে আমরা কি কি মেনে চলতে পারি, এবং কোলেস্টেরল যদি বেড়ে যায় তাহলে শরীরের কি কি সমস্যা, ভয়ানক বা গুরুতর সমস্যা দেখা দিতে পারে? এবার কোলেস্টেরলের উৎপত্তি বা শরীরের মধ্যে যে কোলেস্টেরল আসে সেটা হচ্ছে অধিক মাত্রায় আমাদের শরীরের মধ্যে
মেটেরিয়াল যাচ্ছে, যার জন্য কোলেস্টেরল বেড়ে যাচ্ছে। এবার কোলেস্টেরল শুধু ফ্যাটি জিনিস থেকে হয় তা কিন্তু না, কোলেস্টেরল কিন্তু অন্য জিনিস খাওয়ার পরেও বেড়ে যেতে পারে। এক্সেসিভ এনার্জি যদি ইনটেক হয়, এক্সেসিভ ক্যালোরি যদি ইনটেক হয়, তার থেকেও কিন্তু কোলেস্টেরল বাড়তে থাকে। এইবার কোলেস্টেরল বাড়লে পরে যেটা মেইন প্রধানত দেখা যায় সেটা হচ্ছে ওয়েট গেইন। কারণ আমরা প্রথমে তো আর্টারির ভেতরে দেখতে পাই না, আমাদের বাইরে যে মানুষটা আছে তার শরীরের মধ্যে কি চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ওয়েট গেইন হয়। যখনই ওয়েট গেইন হবে তাকে সতর্ক হতে হবে যে তার কোলেস্টেরল বাড়ছে না তো। সেই স্থিতিতে তাদের কোলেস্টেরল চেক করলে পরে আমরা ধরতে পারি যে তার কোলেস্টেরল বেশি আছে কি কম আছে। এইবার কোলেস্টেরল যদি বেশি থাকে, নট নেসেসারিলি কি শুরুর থেকে আমি ওষুধ খেতে আরম্ভ করব, দরকার পড়ে না। কোলেস্টেরল যখন বর্ডার লাইন 200-250 এরকম যদি থাকছে, তখন আমরা খাওয়া দাওয়ার মধ্যে কিছু চেঞ্জ করতে পারি। যে যে কারণে আমি আগে বললাম যে কোলেস্টেরল বাড়তে পারে, যেমন মাখন, ঘি, এক্সেসিভ ক্যালোরি, ফাস্ট ফুড, মাংস, এই সমস্ত জিনিসগুলিকে আমরা রেস্ট্রিক্ট করে দিতে পারি। তার সঙ্গে আমরা আর কি করতে পারি, এক্সারসাইজ করতে আরম্ভ করতে পারি, ফিজিক্যাল ফিটনেসটাকে বাড়াতে পারি। এক্সারসাইজ করলে পরে কি হবে, ওই ক্যালোরিগুলি বার্ন আউট হয়ে যাবে, যাতে বডির মধ্যে অ্যাকিউমুলেট হবে না। তো সেটা হচ্ছে আরেকটা পদ্ধতি। এছাড়া যখন মানুষ কিছু করতেই পারছে না, বলছে যে আমার হাঁটু ব্যথা, আমি তো হাঁটতে পারি না, হাঁটলে পরে আমার এই হয় সেই হয়, শ্বাসকষ্ট হয়, বুকে চাপ হয়, এই ধরনের পেশেন্টের তখন কোলেস্টেরলের ওষুধ দিতে হবে এবং সেই করে ওদের কোলেস্টেরলটাকে কন্ট্রোল রাখতে হবে। মোট কথা, কোলেস্টেরলটাকে কন্ট্রোলে রাখলে পরে এই যে আমাদের শিরাতে যে চর্বি জমার প্রবণতা থাকে সেটাকে অনেকাংশে আমরা কম করতে পারি এবং সেটা হলে পরে এই যে করোনারি আর্টারি ডিজিজ, যেটা হার্ট অ্যাটাকের একটা প্রধান কারণ, সেটা আমরা আটকাতে পারি এবং বাড়াবাড়ি হয়ে স্টেন্টিং, বাইপাস, এগুলি আমরা অনেকাংশে প্রিভেন্ট করতে পারি। তো মানুষের সচেতনতাটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। অনেক পেশেন্ট আসে আমার কাছে, যারা এসে বলে যে আমার একটু দেখুন আমার কোনো রোগ ডেভেলপ করছে কিনা। এই ধরনের পেশেন্টরা, এরা পেশেন্ট না, এরা হয়তো এমনি লোক, তারা ভালো লাইফ এনজয় করতে পারে কারণ তারা সচেতন। তাদের ব্লাড সুগার আসছে কিনা, তাদের কোলেস্টেরল বাড়ছে কিনা, তাদের হার্ট ডিজিজ হচ্ছে কিনা, সেগুলি আসার আগেই তারা ডাক্তারের কাছে এসে বলছে যে আমার কিছু আছে কিনা একটু দেখুন। সেই ধরনের পেশেন্টদের রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। এবং এটা জরুরি না যে আপনি প্রত্যেক মাসে গিয়ে গিয়ে ডাক্তারকে বলবেন যে আমার আজকে হলো, কালকে হলো। নট নেসেসারি। আপনি যদি 40 বছরের পর একবার আপনি দেখালেন, বছরে একবার দেখালেন, তারপরে আপনি 3-4 বছর পরে আবার চেক করালেন, যদি আপনার এর মাঝখানে যদি কোনো সিমটম না হয়। 45 বছরে একবার চেক আপ করলেন, 50 বছরে একবার চেক আপ করলেন, কিন্তু 50 বছরের পরে যদি আপনার কোনো সিমটম বা কোনো ডিজিজ অলরেডি ধরা পড়ে যায়, তখন কিন্তু ইয়ারলি এটা চেক আপ করা উচিত। আমি এই এই প্রোটোকলে ফলো করে দেখেছি যে অনেক লোকের উপকার হয়েছে। এবার ডাক্তারবাবু, এবার আমরা আসি একটু ওষুধ, মেডিকেশন বা ওষুধের প্রসঙ্গে। যখন ওষুধের প্রসঙ্গে আলোচনা হবে তখন কোলেস্টেরলের ওষুধ, হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশারের ওষুধ, উচ্চ রক্তচাপের ওষুধ এবং ট্রাইগ্লিসারাইডসের ওষুধ, এই 2-3টে ওষুধ অনেককেই খেতে হয় কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য, ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখার জন্য বা হাইপার টেনশন নিয়ন্ত্রণে রাখার জন্য। এই ওষুধগুলো কি মানে মাঝামাঝি সময়ে গিয়ে কিছুদিন পরে ছেড়ে দেওয়া সম্ভব, মানে বন্ধ হতে পারে এই ওষুধগুলো, নাকি এই ওষুধগুলো সব সারা জীবন খেয়ে যেতে হবে? এবং এই ওষুধগুলো যদি বেশি দিন ধরে খেতে হয়, তাহলে তার ক্ষেত্রে অন্যান্য শারীরিক কি কি সমস্যা ডেভেলপ করতে পারে সেটা সম্পর্কে একটু বলুন। এবার কোলেস্টেরল কমাবার অনেক রকম ওষুধ আছে, যেমন অ্যাটরভাস্ট্যাটিন, রোজোভাস্ট্যাটিন, ইত্যাদি ইত্যাদি অনেক নাম আপনারা শুনে থাকবেন। এবার বেশিরভাগ এই ওষুধের অনেক সাইড এফেক্ট আছে, কিন্তু আমাদের দেখতে হবে যে বেনিফিট কত, পেশেন্টের সাইড এফেক্ট কত। এবার বেনিফিট রেশিও অ্যাসেস করে আমাদের এগুলির ব্যবহার অনেক সময় অনিবার্য হয়ে পড়ে। এবার যদি পেশেন্টের বেনিফিট বেশি থাকে তাহলে আমাদের এই ওষুধগুলি ব্যবহার করতে হবে। যেমন একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে গেছে,
বা তার স্টেন্ট লেগে গেছে বা তার বাইপাস হয়ে গেছে, তো এই ধরনের পেশেন্টকে তখন কোলেস্টেরল কন্ট্রোল রাখার জন্য এই ওষুধ খেতে হবে। কিন্তু ধরুন আমি এমন একটা গ্রুপ অফ পিপলের কথা বলছি যাদের এখনো কিছু শুরু হয়নি, যেমন ধরুন যে 40 থেকে 50 বছর বয়সে যখন আর কি সব এই সমস্ত রোগ হওয়া শুরু হয়, 40 থেকে 50 বছর বয়সের এ ধরনের পপুলেশনে যখন রোগ শুরু হয়নি, তখন তাদের এই যে কোলেস্টেরল চেক করে করে যদি তাদের ডায়েট রেগুলেশন করে কোলেস্টেরলটাকে কন্ট্রোল করা যায়, সেটা সবচেয়ে ভালো। যদি ডায়েট রেগুলেশন করে যদি কোলেস্টেরল কন্ট্রোল না করা যায়, এ ধরনের পেশেন্টদের তখন কোলেস্টেরলের ওষুধ খেতে হবে। এবার কোলেস্টেরলের ওষুধ খেলে অনেক সাইড এফেক্ট আছে। সবচেয়ে বড় সাইড এফেক্ট পেশেন্টরা কমপ্লেন করে সেটা হচ্ছে বডি এক, মাসেল পেইন। মাসেল পেইন, যার ফলে অনেকে বন্ধ করে দেয়, গায়ে হাত পায়ে ব্যথা হচ্ছে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটার জন্য এই ওষুধ খুব রোল প্লে করে। এগুলি হচ্ছে কমন সাইড এফেক্ট যেগুলির জন্য এই ওষুধগুলি অনেক সময় ব্যবহার করা যায় না। কিন্তু একটা জিনিস দেখা যায় যে যদি কারোর হার্ট ডিজিজ অলরেডি শুরু হয়ে গেছে, মানে তার একবার হার্ট অ্যাটাক হয়েছে বা তার অ্যাঞ্জাইনা হয়েছে, তখন এই ওষুধগুলি কিন্তু লাইফ সেভিং রোল প্লে করে। তাদের কিন্তু এই ওষুধগুলি বন্ধ করা উচিত না। তো আমি যেই গ্রুপটা দিকে অ্যাটেনশন দিতে বলছি, 40 থেকে 50 বছর, যাদের এখনো রোগটা শুরু হয়নি, তারা যদি সতর্ক থেকে যদি ডায়েট রেগুলেশন করে, এক্সারসাইজ করে, স্মোকিং বন্ধ করে যদি কোলেস্টেরলটাকে কমিয়ে ফেলতে পারে, তাহলে নাথিং লাইক ইট, তারা মানে দে হ্যাভ ওয়ান দ্য ওয়ার 50%। এবার যদি তারা ওটা করে পারল না, তখন তাদের অবশ্যই ওষুধ দিতে হবে। এবার ওষুধ চালু করা হলো, কোলেস্টেরলটা কন্ট্রোলে এসে গেল, ইন দ্য মিন টাইম তারা ডায়েট রেগুলেশন, লাইফস্টাইল মডিফিকেশনে সাকসেসফুল হয়ে গেল, এক্সারসাইজ থেরাপিতে ভর্তি হলো, নানান রকম এক্সারসাইজ, অ্যারোবিক্স এগুলি শুরু করতে আহ, আহ, পারলো। তো এ ধরনের পেশেন্টের তখন কোলেস্টেরল লেভেলটা নিজে নিজে কন্ট্রোল থাকে, তখন তাদের কোলেস্টেরলের ওষুধের প্রয়োজন হয় না। তার মানে যেটা আমি বলতে চাইছি, যে গ্রুপ অফ পিপল, যে যে সমস্ত লোক যাদের এখনো হার্ট ডিজিজ শুরু হয়নি কিন্তু তাদের কোলেস্টেরল ধরা পড়েছে, তাদের যদি ডায়েট মডিফিকেশন করে যদি তাদের কন্ট্রোলে রাখা যায়, সেটা হচ্ছে সবচেয়ে ভালো। এবং তারা যদি সেটাতে সাকসেসফুল হয়, তাহলে নট নেসেসারিলি যে তাদের ওষুধ খেতে হবে, তাদের ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, তারা ওষুধ ছাড়াই ভালো থাকতে পারে। কিন্তু যাদের অলরেডি একবার হার্ট ডিজিজ শুরু হয়ে গেছে, তাদের এটা কিন্তু লাইফ সেভিং মেডিসিন। যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের তো খুবই গুরুত্বপূর্ণ। এবার এটাও আরেকটা জিনিস হচ্ছে প্রেশারটাকে কন্ট্রোল কতটা করা যাচ্ছে। এইবার অনেক সময় দেখা যায় যে এক্সারসাইজ করলে, ডায়েটারি হ্যাবিট ফলো করলে, ওয়েট লস করলে পরে অনেক সময় হাইপারটেনশন চলে যায়। স্পেশালি ওই যে 40 to 50 ইয়ার্স, 40 to 50 ইয়ার্স এইজ গ্রুপটা হচ্ছে সবচেয়ে ভালনারেবল। ওই 40 to 50 ইয়ার্স এইজ গ্রুপের লোকদের খুব সতর্ক থাকতে হবে, এবং তারা যদি এইগুলিকে কন্ট্রোল করতে পারে, ডেফিনেটলি দে ক্যান এনজয় এ গুড লাইফ। নট নেসেসারিলি তারা ডিজিজড হয়ে যাবে, তাদের কিন্তু কোনো ডিজিজ নেই, কিন্তু তারা যদি সতর্ক থাকে তাদের এই ডিজিজ প্রিভেনশন হতে পারে। তো হাইপারটেনশনের ব্যাপারটা হচ্ছে, যদি ওই 40 to 50 ইয়ার্সে সে যদি লাইফস্টাইল চেঞ্জ করে, ওয়েট রিডাকশন করে, স্মোকিং হ্যাবিট বন্ধ করে যদি অ্যাচিভ করতে পারে তাদের টার্গেট, তাহলে তাদেরও প্রেশারের ওষুধ লং টার্ম নাও লাগতে পারে। কিন্তু মেইন কথা হচ্ছে যে শরীরের প্রেশারটাকে কন্ট্রোল রাখতে হবে। শরীরের প্রেশারটা যদি বেশি থাকে, শরীরের ড্যামেজ কিন্তু চলতে থাকে। এটা কিন্তু কোনো মানে গ্রেট থিং না যে আমি ওষুধ খাই না, আমি ওষুধ না খেয়ে আমার প্রেশার ঠিক থাকে। কিন্তু প্রেশার অ্যাকচুয়ালি ঠিক থাকছে সেটা দেখতে হবে। প্রেশার ঠিক থাকছে কিনা সেটা দেখার জন্য প্রেশারটাকে মনিটর করতে হবে। এবার যদি প্রেশার বেড়ে থাকে, তার কিন্তু অর্গান ড্যামেজ হতে থাকছে, সেটা কিন্তু পরে গিয়ে দেখা যায় যে কিডনি খারাপ হয়ে গেছে, ব্রেনে স্ট্রোক হয়ে গেছে, হার্টে অ্যাটাক হয়ে গেছে। তো ওই রকম স্টেজের থেকে তখন আবার ব্যাক করা যায় না।
তো সেই জন্যে যদি সতর্ক থাকে, মাঝে মাঝে প্রেশার চেক করাচ্ছে, প্রেশার একটু বাড়লো, গিয়ে ডক্টরকে বললো যে আমার প্রেশারটা এই ধরা পড়েছে, ডক্টর ওষুধ দিল। মেইন টার্গেট হচ্ছে প্রেশারটাকে ঠিক রাখা। একেবারেই একটা জিনিস কিন্তু আমরা বিভিন্ন বিষয় নিয়ে ডাক্তারবাবু পরামর্শ দিলেন, আপনারা শুনলেন যে হার্ট সুস্থ আছে কিনা সেটা কিভাবে আমরা বুঝবো, তার জন্য কি কি সচেতনতা অবলম্বন করা দরকার, এবং নিয়মিত একটা সময়ের পর রুটিন চেক আপ সেটা কিন্তু অত্যন্ত জরুরি, সেটাও ডাক্তারবাবু বললেন। এবং এই বিষয়ে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের প্রশ্ন নিয়ে আমরা অবশ্যই ডাক্তারবাবুর কাছে আবারও আসবো। কিন্তু আজ এ পর্যন্তই। আলোচনাটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ দর্শক বন্ধু।